জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে তা সবকিছু নিয়েই আমাদের আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। জুলাই আগস্ট আন্দোলনে হাসপাতালে চিকিৎসাধীন আহতদের চিকিৎসা এবং ছাড়পত্র না দিতে ডাক্তারদের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। রোববার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এক ব্রিফিংয়ে জানান, পঙ্গু হাসপাতালে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দিয়েছিলেন এই স্বৈরশাসক। এছাড়া অনেক মরদেহের ময়নাতদন্ত করতে বাধা দেয়া হতো বলেও জানান তিনি। অর্থাৎ নিটোর বলে সেই জায়গায় আমরা যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে ভর্তি যে সমস্ত রোগীরা আহতরা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে। এখানে সার্কামস্ট্যান্স হচ্ছে মানবতা বিরোধী অপরাধ এই পর্যায়ের হয়েছে যে দ্রুত তাদেরকে লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে, চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে। সেই জায়গায় পোস্টমর্টেম রিপোর্ট পাওয়াটা স্বাভাবিক বিষয় নয় এবং পোস্টমর্টেম রিপোর্ট যে নাই এটাও মানবতা বিরোধী অপরাধের একটা অন্যতম জাজল্যমান প্রমাণ। গুলিতে মারা গেছে, তাকে লিখতে বাধ্য করা হয়েছে যে শ্বাসকষ্টে মারা গেছে, জ্বরে মারা গেছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী মঙ্গলবার ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য এদিন ধার্য করেন। এর আগে এটিএম আজহারের রিভিউ শুনানি দ্রুত করতে আপিল বিভাগে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ডের রায় দেন। এই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ১৮ জানুয়ারি আপিল করেন আজহারুল। এই আপিলের ওপর শুনানি শেষে মৃত্যুদণ্ড বহাল রেখে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ রায় দেন। ২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর পুনর্বিবেচনা চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন তিনি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৭ বছরের দণ্ডপ্রাপ্ত থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি আগামী ২ মার্চ ধার্য করা হয়েছে। রোববার সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে ৩ বিচারপতির আপিল বেঞ্চে আবেদনটি শুনানির জন্য এই দিন ধার্য করেছেন। এর আগে ১৬ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসনকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। গেল বছরের ২৭ নভেম্বর বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছিলেন। রায়ে বেগম খালেদা জিয়া ছাড়াও হারিস চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম এবং সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানও এই মামলা থেকে খালাস পান। অন্তর্বর্তী সরকার কোনো ক্ষেত্রে লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা নিয়ে ঢাকা বার আইনজীবী ফোরামের কর্মশালায় একথা বলেন তিনি। সংসদ কার্যকর করতে যত দেরি হবে দেশে অস্থিতিশীলতা তত বাড়বে বলেও মন্তব্য করেন তারেক রহমান। মূল লক্ষ্য হওয়া উচিত অবশ্যই দেশকে আগামী দিনে একটি যত দ্রুত সম্ভব একটি স্টেবল স্থিতি অবস্থার কাছে নিয়ে আসা। আমরা যদি সংসদকে কার্যকর করতে যত দেরি করব, এই অস্থিরতা, এই তর্ক বিতর্ক সবকিছু তখন সংসদের বাইরে চারিদিকে ছড়াতে থাকবে এবং সংসদের বাইরে যত বেশি এটি ছড়াবে তত সব জায়গায় বিভিন্নভাবে অর্থনীতি থেকে শুরু করে সামাজিক অবস্থান থেকে শুরু করে সকল জায়গায় একটি অস্থিরতা দেখা দিবে, যা সামগ্রিকভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করবে। এদিকে শৃঙ্খলা ফেরাতে নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন বিএনপি নেতারা। টাঙ্গাইল ও সিরাজগঞ্জে আলাদা আলাদা অনুষ্ঠানে তারা বলেন, আগে প্রয়োজন জাতীয় নির্বাচন। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আজকে অনেকেই কথা বলেন যে নির্বাচন স্থানীয় না জাতীয়। এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যে আইন শৃঙ্খলার পরিবেশ যে রকম, আপনাদের দ্বারা স্থানীয় নির্বাচন করা সম্ভব না। কাল ক্ষেপণ না করে অনতিবিলম্বে দ্রুত সংস্কার করে নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করেন। এখন শুনি নতুন দল হচ্ছে, তখন শুনি
আর একটা দল নতুন করে লাফানো শুরু করছে। আর এই সংস্কার বলছেন না, এই সংস্কার তো প্রথম জিয়াউর রহমান করে গেছেন। আলোচনা করে যে গ্রহণযোগ্য গ্রহণ করে পার্লামেন্টে আইন পাস করবে। তোর পার্লামেন্ট নাই, কিচ্ছু নাই, আপনারা সংস্কার করবেন, রিপোর্ট নিচ্ছেন, রিপোর্ট দেখছেন, আমাদের ডাকতেছেন। আমরা তো জানাই দিচ্ছি যে আপনাদের কোনটা কোনটা গ্রহণ করার যোগ্য, কোনটা গ্রহণযোগ্য জানিয়ে দিচ্ছি। দেশে একের পর এক ধর্ষণের ঘটনায় প্রতিবাদ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইডেন কলেজের শিক্ষার্থীরা। রোববার সকালে সংক্ষিপ্ত মিছিল নিয়ে কলেজের ২ নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা। এ সময় তারা বলেন, দেশে ক্রমাগত ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার পরেও কোনো কার্যকর পদক্ষেপ না নেয় ক্ষোভ প্রকাশ করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। নারীরা রাতে বের হতে ভয় পায় উল্লেখ করে দ্রুত মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। অন্যথায় আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। একের পর এক বিচারহীনতার কারণে আরো বেড়েছিল। একইভাবে ৫ আগস্টের পরে এখানে নারীদের যে অবদান, নারীরা তো ধর্ষণ হওয়ার জন্য এই অবদান রাখে নাই। যেভাবে ৩২ নম্বর যেভাবে বিভিন্ন জায়গায় স্থাপনার ভাঙার ডাক দিয়েছেন, সেভাবেই ধর্ষকদের হাত ভাঙুন। তাহলে আমরা বুঝবো আপনারা রাষ্ট্রের সংস্কার করতে এসেছেন। জায়গায় জায়গায় ডাকাতি, লুটপাট, লুটতরাজের যে কর্মকাণ্ড চলছে, যে সংস্কৃতি চলছে, সেগুলো যদি অবিলম্বে বন্ধ না করা হয়, তাহলে জুলাই অভ্যুত্থানের মতো এখনো আমরা রাস্তায় নামতে কিন্তু দ্বিধাবোধ করব না। এদিকে ধর্ষণ, নির্যাতন ও নারীকে হেনস্থার প্রতিবাদে সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। রোববার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই দাবিতে টাঙ্গাইলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেন বক্তারা। এছাড়া ময়মনসিংহ ও সিরাজগঞ্জ সহ বেশ কিছু জেলায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। আজকে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা বাসে উঠতে পারি না, আমরা সিএনজি ধরতে পারি না, আমরা রিকশায় চলাচল করতে পারি না, একা রাতে কোথাও যেতে পারি না, আসতে পারি না, আমাদের ভয় হয়। আশেপাশে আমাদের অনেক ভয় হয়, কেউ যদি আমাদের ধর্ষণ করে ফেলে এই সমাজ তো আমাদের মেনে নিবে না। অতি দ্রুত ধর্ষকের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, এটা অবশ্যই নিশ্চিত করতে হবে। মৃত্যুদণ্ড ছাড়া আর কোন রকম শাস্তি ধর্ষকের হবে না। ৭১ও ছিল নারীদের ভূমিকা অতুলনীয়, ২৪এও ছিল নারীদের ভূমিকা অতুলনীয়। সেই নারীরাই আজকে সেই নরপিশাচদের ধারা ধর্ষিত হচ্ছে। আগেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, তবে ভবিষ্যতে যেন এমনটি আর না ঘটে সেজন্য কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে রাজশাহীর শারদা একাডেমিতে ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারদের সমাপনী কুচকাওয়াজে কথা বলেন তিনি। পুলিশকে কোনো রাজনৈতিক দলের দাস হওয়া যাবে না বলেও সতর্ক করেন উপদেষ্টা। সকাল 10টার দিকে একাডেমির প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় ৬০ জন শিক্ষানবিশ এএসপি ক্যাডারদের অভিবাদন গ্রহণ করেন তিনি। প্রশিক্ষণকালে বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য পুরস্কৃত করা হয় ক্যাডেটদের। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের সেবা দিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয়। এ সময় বৈষম্য বিরোধী চেতনা ধারণে পুলিশদের পরামর্শ দেন তিনি। এরকম দুই একটা ঘটনা কিন্তু সব সময় ঘটতেছে এবং আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এই জন্য তাদের আইনের আওতায় আনা হয়েছে এবং তাদের প্রপার পানিশমেন্টটা পাবে। ইভেন আমাদের যদি কোনো গাফলতি থাকে, অলরেডি আইজি সাহেব কিন্তু 2 জনকে অ্যাটাচ করে নিয়েছে। ৯১, ৯৬ ও ২০০১ সালের মতো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে সিইসি এএমএম নাসিরউদ্দিন। রোববার দুপুরে কক্সবাজারের ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায়
একথা জানান তিনি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিসি জানান, স্থানীয় নির্বাচন আগে না পরে রাজনৈতিক দলগুলোর এই বিতর্কে কমিশন জড়াতে চায় না। আপাতত নির্বাচন কমিশনের প্রথম লক্ষ্য একটি নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ করা। নির্বাচনী দায়িত্বে নিয়োজিতদের আইন অনুযায়ী কাজ করার নির্দেশ দেন সিইসি। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা কামনা করেন সিইসি। মতবিনিময় সভায় চট্টগ্রামের আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সবাই মিলে চেষ্টা করে জাতিকে সেই 91, 96, 2001-এর মতো একটা ইলেকশন আমরা জাতিকে উপহার দিতে চাই। জাতীয় নির্বাচন ডিসেম্বর নয় যাবে, আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের প্রস্তুতি আর যেই বিতর্কটা চলছে, এই বিতর্কের মধ্যে আমরা কোনো পার্টি হতে চাই না। বিতর্কটা রাজনৈতিক এবং লেট দি পলিটিশিয়ানস ডিসাইড অন দ্যাট। আমরা আমাদের কাজ নিয়ে আগাচ্ছি, সেটা স্থানীয় হোক আর জাতীয় হোক। ভোটার লিস্ট তো মাস্ট লাগবে না, একটা সঠিক ভোটার লিস্ট না। এই ভোটার লিস্টে আমরা পারফেক্ট একটা ভোটার লিস্ট করার চেষ্টা করছি। নির্বাচনকে সামনে রেখে ভোট করতে গেলে আগামী জুলাই-আগস্ট থেকেই নির্বাচনের পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকবে কমিশনের। একথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রোববার দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে আলোচনাকালে কথা বলেন তিনি। ইসি বলেন, ঐক্যমত কমিশনের কাজের অগ্রগতি বিবেচনায় যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন। এ সময় নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের বিষয়ে ইসি বলেন, সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী তা করা যেতে পারে, তবে কারোর নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করবে না বলেও জানান তিনি। প্রথমত যে জিনিসটি প্রশ্ন করেছেন যে আমাদের প্রতি কোনো ঐক্যমত্যে পৌঁছার পরে আমাদের যে প্রস্তুতিটা, সেই প্রস্তুতির জন্য সময় লাগবে। এখন ধরেন যদি আমি কালকে ঐক্যমত্যের রেজাল্টটা পেয়ে যাই, তাইলে এক ধরনের স্প্যান অফ টাইম আমি পাচ্ছি। আর যদি এটা বিলম্বিত হয় তাহলে আবার একটু কমে আসবে। তো সব কিছু মিলে আমরা আশা করি যে আমরা একটা যৌক্তিক সময়ের ভিতরেই তফসিল ঘোষণা করতে পারবো। মার্কিন শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফর এবং 90 কার্যদিবসের মধ্যে বাংলাদেশের স্টারলিংক স্যাটেলাইট সেবা চালুর প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল 19 ফেব্রুয়ারি ইলন মাস্ককে পাঠানো এক চিঠিতে এসব প্রস্তাব দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চিঠিতে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশ সফরের মাধ্যমে তরুণ নারী ও পুরুষদের সাথে সাক্ষাৎ করতে পারবেন তিনি, যারা এই অত্যাধুনিক প্রযুক্তির অন্যতম প্রধান সুবিধাভোগী হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ উদ্যমী তরুণ সমাজ, গ্রামীণ ও প্রান্তিক নারীদের পাশাপাশি দূরবর্তী এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য। এছাড়াও তিনি তার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে স্পেসএক্স দলের সাথে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে নির্দেশ দিয়েছেন। এর আগে গত 13 ফেব্রুয়ারি ইলন মাস্কের সাথে টেলিফোনে আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস মার্চের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ। তিনি জানান, সফরে কক্সবাজারের শিবিরে থাকা রোহিঙ্গাদের সাথে দেখা করবেন জাতিসংঘের মহাসচিব। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপ। বৈঠকে তারা রোহিঙ্গা সংকট সমাধানের নতুন উপায় অনুসন্ধানে এবং বাংলাদেশ 10 লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার জন্য নতুন দাতাদের সম্পৃক্ত করার বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় রোহিঙ্গাদের আগমন রোধে জাতিসংঘের বিশেষ দূতের সহায়তা কামনা করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। চলতি বছরের শেষের দিকে রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন করবে জাতিসংঘ। সম্মেলনকে ব্যাপকভাবে সফল করার প্রয়োজনীয়তার উপর জোর দেন বিশপ। রোহিঙ্গা সংকট নিরসনে আরাকান আর্মি সহ মিয়ানমারের সকল পক্ষের সঙ্গে আলোচনা চলছে, একথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ। 2 দিনের সফরের প্রথম দিনে রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর জানান, রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতেই তারা বাংলাদেশ সফরে এসেছেন।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধান সহ মিয়ানমারের পরিস্থিতি ঠিক করতে প্রতিবেশী রাষ্ট্র, বিচ্ছিন্নতাবাদী, স্বাধীনতাকামী ও লড়াইকারী সব পক্ষের সঙ্গেই আলোচনা করছে জাতিসংঘ। সোমবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে জুলি বিশপের। Tomorrow I will visit Cox's Bazar. The United Nations is very aware of the support that Bangladesh has been providing to refugees leaving particularly Rakhine State, and I'm here to work more broadly with Bangladesh to try and find solutions. ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে গৃহযুদ্ধের শঙ্কা করছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় সংগঠনটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সুন্দর বাংলাদেশ করতে জুলাই আগস্টে হত্যাকারীদের বিচার নিশ্চিতের পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আমাদের শহীদরা যারা আছেন তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হলে অবশ্যই আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে যথোপযুক্তভাবে দেশীয় এবং আন্তর্জাতিক পরিসরে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। ছাত্রদল পরিকল্পিতভাবে ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করতে সাধারণ ছাত্রদের উপর হামলা করে ছাত্র শিবিরের উপর দায় দেওয়ার ষড়যন্ত্র করছে। কুয়েটের ঘটনায় ছাত্রদল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পথেই হেঁটেছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনকে অন্যায়ভাবে দমনের চেষ্টা করছে। শুধু তাই নয়, নিজেরা সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদের হামলা করে তার দায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্র শিবিরের উপর চাপিয়ে দিচ্ছে, যার প্রবক্তা ছিল নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ। কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র শিবিরের সম্পৃক্ততার মিথ্যা বক্তব্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করা হয়েছে। খুলনার শিববাড়িতে তাদের মিছিল থেকে একটা শিবির দর দৈরা দৈরা জবাই কর স্লোগান দেওয়া হয়। এমন ভয়ঙ্কর হিংস্র স্লোগান আমরা ছাত্রলীগের মুখে ইতিপূর্বে শুনেছিলাম। অন্তর্বর্তী সরকারকে যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করার আহ্বান জানিয়েছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবর। দীর্ঘ 18 বছর পর নিজ এলাকায় ফিরে রোববার বিকেলে নেত্রকোনার মুক্তারপাড়া মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় লুৎফরজামান বাবর বলেন, দেশে স্বৈরাচার মুক্ত হলেও এখনও ষড়যন্ত্র চলছে, তাই এসব ষড়যন্ত্র রুখতে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে দুপুর থেকেই সংবর্ধনা অনুষ্ঠানে আসতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। সাভারের হেমায়েতপুরে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ 7 জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যায় হেমায়েতপুর নালিয়াসুর এলাকায় বাবর আলীর মালিকানাধীন একতলা বাড়িতেই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ির মালিকের স্ত্রী আমেনা বেগম তার রুম তালাবদ্ধ করে বাইরে যান। পরে পাশের রুমের ভাড়াটিয়ার ঘরের মধ্যে গ্যাস লিকেজ বুঝতে পেরে আমেনা বেগমকে ফোন করে বিষয়টি জানান। পরে ঘরে তালা ভাঙতে গেলে হঠাৎই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় শিশু ও 3 নারী সহ দগ্ধ হন 7 জন। পরে তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে রোববার ভোরে আশুলিয়ার দুর্গাপুর এলাকায় সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে শিশুসহ একই পরিবারের 3 জন দগ্ধ হয়। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এসির কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ হয়ে নিহত হয়েছে 2 ইলেকট্রিক শ্রমিক। রোববার দুপুরে উপজেলার কাজপুর কমপ্লেক্স ইস্টার্ন ব্যাংকের শাখায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেসর মেরামতের সময় বিস্ফোরণে ঘটে। এ সময় তুহিন ও রাফি নামের 2 ইলেকট্রিশিয়ান অগ্নিদগ্ধ হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সোনারগাঁও থানার ওসি জানায়, দুর্ঘটনার তদন্তে কাজ চলমান রয়েছে। কুমিল্লায় আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে মারধরের শিকার হয়েছেন এক মামলার বাদী। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালে 10:30টার দিকে কুমিল্লার আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
হোমনা উপজেলার শ্রীবর্তী এলাকার বাসিন্দা মামলার বাদী সুমন মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করেছে আসামিরা। এ বিষয়ে আহতের স্বজন জানায়, পূর্ব একটি মামলার ঘটনায় আসামিরা জামিন চাইতে এসে মামলার বাদী সুমনকে সামনে পেয়ে মারধর করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। আশুলিয়ায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন ও তিতাসের জোনাল অফিস ঘেরাও করেছেন বৈধ গ্রাহকেরা। রোববার সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় বিক্ষোভ করেন দক্ষিণ গাজীরচট, আরিয়ারা মোড়, আইনাল মার্কেট, শেরালি মার্কেট, বটতলা ও হক মার্কেট এলাকার বাসিন্দারা। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘ 16 বছর ধরে নিয়মিত বিল পরিশোধ করলেও গ্যাস পাচ্ছে না তারা। কয়েকটি সিন্ডিকেট চুলার গ্যাস সংযোগ বন্ধ করে রেখেছে, কিন্তু তিতাস কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। এ সময় দ্রুত সমাধান না হলেও আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করতে হবে। শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলে শক্তিশালী পররাষ্ট্রনীতি কাজে আসবে না বলে মনে করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। রোববার রাতে রাজধানীর একটি হোটেলে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের আত্মপ্রকাশ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় বাংলাদেশের বিভিন্ন বিষয়ে গবেষণায় আরও কার্যকরী করতে হবে বলে উল্লেখ করে রাজনীতিবিদদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান সেনাপ্রধান। দেশের সব জায়গায় সীমানা সুরক্ষার গুরুত্ব দেন তিনি। সদ্য আত্মপ্রকাশ করা ফাউন্ডেশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর বলেন, প্রতিষ্ঠানটি রাষ্ট্রের সুশাসন, জাতীয় নিরাপত্তা, উন্নয়ন এবং পলিসি কর্মকৌশল নির্ধারণ প্রক্রিয়ায় থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে গবেষণা কাজ করবে। এ সময় অনুষ্ঠানে তিনি 3 বাহিনীর প্রধান সহ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। As we move forward, we must be prepared to navigate the evolving geopolitical landscape, emerging security challenges, and the demand of sustainable development. I don't think we have a secure sea line of communication. Without it, we'll starve to death. There will be no import, there will be no export. So is the case, we have to defend our territory. Unless we have a strong defense, you cannot implement your foreign policy. 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রে এই ঘোষণা দেয়া হয়। পরিপত্রে বলা হয়, সরকার প্রতি বছর 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে। তবে এই দিবসে সরকারি ছুটি থাকবে না। একই সাথে সিদ্ধান্তে যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ এবং সংস্থাকে নির্দেশ দেওয়া হয়। শোকবহ দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের মাধ্যমে সেনা সদস্যদের আত্মত্যাগকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হলো। এর আগে 2009 সালের 25 ফেব্রুয়ারি রাজধানীতে পিলখানা হত্যাকাণ্ডে 57 সেনা সদস্য সহ 74 জন নিহত হন। তাই এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশে যোগ্য লোক না থাকায় বিভিন্ন বিভাগে বিদেশ থেকে জনবল আনতে হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায়প্রদ্দার। রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে জেলা প্রশাসন এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, দেশে শিক্ষার মান খারাপ হওয়ায় শিক্ষার্থীরা বড় ডিগ্রি পেলেও ভালো কাজ পায় না। তাই দিন দিন শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। এজন্য প্রাথমিক শিক্ষাকে শক্তিশালী করতে হবে বলে মনে করেন তিনি। আমার বড় বড় ডিগ্রি হয়ে যাচ্ছে, কিন্তু ডিগ্রি অনুযায়ী কি আমার সেই যোগ্যতাটা আছে? এটা হচ্ছে প্রশ্ন। এটা তো অনেক ক্ষেত্রেই হচ্ছে না। এবং এতে কি হচ্ছে, এতে আমাদের দেশের শিক্ষিত বেকারের সংখ্যা খুব বাড়ছে। কারণ অনেক ক্ষেত্রেই সে উপযুক্তভাবে কাজ করতে পারছে না। আমরা সবাই যদি আমাদের কর্তব্যটা করি, তাহলে ডেফিনেটলি আমাদের প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন হবে। আসন্ন গরমে দেশে কোনো লোডশেডিং হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রেও
বিপিএটিসিতে এক সভায় যোগ দিয়ে তিনি জানান, রমজানে কোনো নিত্যপণ্যর দাম বাড়াবে না সরকার। চাল ডাল মজুত করে রাখা হচ্ছে। কোনো ব্যবসায়ী খাদ্যপণ্যের দাম যেন বাড়াতে না পারে সেজন্য কঠোর মনিটরিং ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছেন তিনি। মনিটর টাস্ক ফোর্স আছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন আছে, আর আমরা ডিসিদেরকে এবারে বলছি কমিশন বাজার থেকে যেন মনিটরের কোনো ক্রমেই যেন প্রথমত অহেতুক দাম না বাড়ায়, দ্বিতীয় মজুদ যেন না করে। এনার্জির ব্যাপারে আমরা সজাগ, যেটা গ্যাস এবং সরবরাহ থেকে এবং বাইরে থেকে ইম্পোর্ট করার জন্য যেটা এলএনজি এবং পেট্রোলিয়াম, সেটা আমরা যথেষ্ট সিদ্ধান্ত নিচ্ছি। রিসেন্টলি আমরা কতগুলো পারচেজ করার জন্য বলছি। অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে সামষ্টিক অর্থনীতির সংস্কারের পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। এজন্য কৃষি খাতকে শক্তিশালী করার তাগিদ তাদের। অন্তর্বর্তী সরকারের আমলেই এই সংস্কার বাস্তবায়ন চান তারা। রোববার রাজধানীর ব্র্যাক সেন্টার গবেষণা প্রতিষ্ঠান সানেমের ৮ম বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলনের শেষ দিনের আলোচনায় এসব পরামর্শ দেন আলোচকরা। সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান অধিবেশনের সূচনা করেন। এ সময় অন্তর্বর্তী সরকারের সংস্কার চালিয়ে যাওয়া প্রয়োজন বলে জানান বিডসের সাবেক পরিচালক ডক্টর KAS মুর্শিদ। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন আর্থিক ও বিদ্যুৎ খাত সংস্কার এবং IMF ঋণ পরিস্থিতির উপর আলোচনা করেন। সামষ্টিক অর্থনীতি থেকে শুরু করে বিনিয়োগ, রপ্তানি বহুমুখীকরণ থেকে শুরু করে স্বাস্থ্য খাত, এমনকি ট্রাফিক ম্যানেজমেন্ট, এগুলো নিয়েও নানা ধরনের কথাবার্তা আছে। এবং আমরা মনে করি যে এই ধরনের সংস্কারগুলো করা কিন্তু অত কঠিন নয়, তুলনাভাবে সোজা, এবং যদি সঠিকভাবে উদ্যোগগুলো নেওয়া যায়। আমরা কিন্তু বলেছি যে এই ওয়ান স্টপ সার্ভিস একটা নামে আছে, কাজে নেই। সো কাজে করার জন্য যে এক ধরনের কোঅর্ডিনেশন দরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে, সেটা কিন্তু জায়গাটা আমরা জোর দিয়েছি যে এটা খুব দ্রুত করতে হবে। তা না হলে আমাদের ব্যক্তি খাতে বিনিয়োগও আগাবে না, আমাদের বিদেশি বিনিয়োগও আগাবে না। আমরা ঢাকার ট্রাফিক ম্যানেজমেন্টের কথা বলেছি, যেগুলো কিন্তু একটা কোঅর্ডিনেটেডভাবে এটা করা সম্ভব এবং খুব কঠিন না, কারণ এগুলো কাগজে কলমে কিন্তু সব নিয়মকানুনগুলো আছে, ট্রাফিক রুলস, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটাকে এনফোর্স করা, এটাকে মানাতে বাধ্য করা। First of all, data. Second of all, trade-related mispricing. These are the two challenges, I think, which we will have to correct. চট্টগ্রামে সহজভাবে গৃহকর দিতে নগরবাসীর জন্য আয়োজন করা হয়েছে করমেলা। রোববার সকালে নগরীর দামপাড়া এলাকায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এই মেলার আয়োজন করে সিটি কর্পোরেশন। মেলায় উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। মেলার জরিমানা ছাড়াই গৃহকর পরিষদ নতুন ট্রেড লাইসেন্স ও নবায়ন করতে পারছেন 2 রাজস্ব সার্কেলের 60,000 করদাতা। সেই সঙ্গে রয়েছে আপিলের মাধ্যমে কর কমানোর সুযোগও। বিশেষ আকর্ষণ হিসেবে মেলায় করদাতারা পাচ্ছেন 10% কর মওকুফের সুবিধা। নগরবাসীর ওপর করের বোঝা না চাপিয়ে জরিমানা ছাড়াই কর পরিশোধে উদ্বুদ্ধ করতেই মেলার আয়োজন বলে জানান সিটি মেয়র। আমরা আপনাদের স্বস্তিদায়ক অবস্থা, আপনাদের উপর করের বোঝা না চাপিয়ে আপনারা যাতে এই করগুলো ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে দিতে পারেন, এই ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেবো। আল্লাহ কোনো ধরনের হয়রানির কোনো সুযোগ থাকবে না। থার্ড একটা গ্রুপ গিয়ে আপনাদের হয়রানি করবে, এটা কখনো হবে না। এখনও যদি কোনো কর্মকর্তা আপনাদের কাছ থেকে অতিরিক্ত কিছু করতে চায়, আমাদেরকে জানাবেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এখানে কোনো ছাড় দেওয়া হবে না। রাজধানীতে সপ্তাহব্যাপী পথিকৃৎ উৎসব শুরু হয়েছে। প্রথম দিনে শিশু সংগঠন কল্পরেখায় শিশুদের আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। 6 দিনের পথিকৃৎ ফাউন্ডেশনের আয়োজনে উদ্বোধন করেন শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন পথিকৃৎ ফাউন্ডেশনের সভাপতি ডক্টর লিয়াকত আলী। প্রথম দিনে দুপুরে ডেভিড লিনের ছবি এ প্যাসেজ টু ইন্ডিয়া প্রদর্শন করা হয়। এছাড়া বিভিন্ন শিল্পীদের গানের আয়োজন করা হয়। উৎসবে প্রতিদিনই বিভিন্ন সিনেমা প্রদর্শন করা হবে। এছাড়া প্রতিদিনই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আয়োজন থাকবে। কক্সবাজারে অনুষ্ঠিত হলো জুলাই ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের উপর নির্মিত আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী। দ্য রেড জুলাই কক্সবাজার টিমের আয়োজনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। রোববার সন্ধ্যায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কক্সবাজারের জুলাই আন্দোলনে ছাত্রদের অভিজ্ঞতা নিয়ে শীঘ্রই একটি প্রকাশনার ঘোষণা দেন জেলা প্রশাসক। এজন্য ছাত্রদের কাছে জুলাই আন্দোলন নিয়ে তাদের অভিজ্ঞতা লেখার আহ্বান জানান তিনি। এছাড়াও এই প্রদর্শনীতে আন্দোলনরত ছাত্রদের ওপর হওয়া নৃশংসতার চিত্র তুলে ধরা হয়। মূলত মানুষের মাঝে জুলাই আন্দোলনের স্মৃতিকে জাগ্রত রাখতে প্রদর্শনীর আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। পড়াশোনা শেষ করেছি মাস্টার্স। বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশনের বাপা ও রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস রিমসের উদ্যোগে 25শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 10ম বাপা ফুড প্রো ইন্টারন্যাশনাল এক্সপো। মেলা চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। রোববার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয় 3 দিনব্যাপী এই মেলার আয়োজন করবে বাণিজ্য উপদেষ্টা। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টনিও আলেসান্দ্রো, নেদারল্যান্ডসের চার্জ দ্য অ্যাফেয়ার্স থ্রিজাস এবং চীনার দূতাবাসের অর্থনৈতিক কাউন্সিলর উপস্থিত থাকবেন। মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। 22টি দেশের 200-এর বেশি প্রতিষ্ঠান স্টলে থাকবে। পাকিস্তান থেকে প্রথম দফায় 26,000 টন চাল নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে এমভি সিবি নামের একটি কার্গো জাহাজ। শনিবার পাকিস্তানের কাশেম বন্দর থেকে যাত্রা শুরু করে জাহাজটি। মার্চের 4 তারিখ চট্টগ্রাম বন্দরে জাহাজটি পৌঁছানোর কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। এর মধ্যে দিয়ে 2017 সালের পর 71 সালের পর পুনরায় সরকারি পর্যায়ে বাণিজ্যিক সম্পর্ক চালু হলো বাংলাদেশ ও পাকিস্তানের। গত ফেব্রুয়ারি চুক্তি অনুযায়ী বাংলাদেশকে 50,000 টন চাল পাঠানোর কথা পাকিস্তানের। আগামী মার্চে দ্বিতীয় দফায় আরও প্রায় 25,000 টন চাল পাঠাবে দেশটি। যুদ্ধ চতুর্থ বছরে গড়ানোর মুহূর্তে রাশিয়ার এযাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলার শিকার হলো ইউক্রেন। মাত্র কয়েক ঘন্টায় একযোগে 267টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় রোববার মধ্যরাতে ইউক্রেন জুড়ে এই হামলা চালানো হয়। 3টি ব্যালিস্টিক ও মিসাইল ছোড়া হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। দেশটির বিমান বাহিনী এক বিবৃতিতে জানায় 138টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। 119টি ড্রোন রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে। হামলায় ক্ষয়ক্ষতির খবর মিলেছে ইউক্রেনের অন্তত 5টি অঞ্চলে। একে রাশিয়ার আকাশ সন্ত্রাস আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। গেল এক সপ্তাহে মস্কো প্রায় 1200 ড্রোন, আকাশ থেকে 1400-র বেশি বোমা এবং বিভিন্ন ধরনের 35টি মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেনে, অভিযোগ জেলেনস্কির। ফ্রান্সের পূর্বাঞ্চলীয় মুলহাউজ শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত সহ 3 পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি। স্থানীয় সময় শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। জড়িত সন্দেহে আটক করা হয় 37 বছর বয়সী আলজেরিয়ার এক ব্যক্তিকে। পুলিশ জানায় সন্দেহভাজন ওই ব্যক্তি পুলিশকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। তখন হামলাকারীকে বাধা দিতে আসা 69 বছর বয়সী এক পর্তুগিজ এক পর্যায়ে তাকেও ছুরি মারে হামলাকারী। ঘটনাস্থলে নিহত হন তিনি। পুরো এই ঘটনায় ইসলামাবাদ সন্ত্রাসবাদ বলছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। শ্বাসনালীর প্রদাহ, রক্তে অক্সিজেন সরবরাহ কম এবং নিউমোনিয়া সহ জটিল রোগে আক্রান্ত হয়ে 14 ফেব্রুয়ারি রোমের জেমেলি হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর থেকে ধীরে ধীরে শারীরিক অবস্থা খারাপের দিকে যেতে থাকে। 88 বছর বয়সী এই ধর্মগুরুর পোপ এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালে ভর্তি হওয়ার আগে দীর্ঘদিন ব্রাঙ্কাইটিস রোগে আক্রান্ত ছিলেন তিনি। পোপের সুস্থতা কামনায় প্রার্থনা করেছেন ভ্যাটিকান সহ বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের টিকে থাকার লড়াইয়ে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে টিম বাংলাদেশ। সোমবার ম্যাচটি শুরু বাংলাদেশ সময় দুপুর 3টায়। আসরের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারে শেষ 4 থেকে অনেকটাই পিছিয়ে গেছে বাংলাদেশ। অন্যদিকে কিউইরা প্রথম ম্যাচে হারিয়েছে পাকিস্তানকে। অন্যদিকে শক্তিমত্তা আর র্যাঙ্কিংয়ের বিবেচনায় এগিয়ে নিউজিল্যান্ড।
ওয়ানডেতে এখন পর্যন্ত বাংলাদেশ ব্ল্যাক ক্যাপসদের মুখোমুখি হয়েছে ৪৫ বার। এর মধ্যে টাইগারদের হার ৩৩ ম্যাচে আর জয় মাত্র ১১টিতে। পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ। বাংলাদেশ নিউজিল্যান্ড দুই দলই প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে লড়াইয়ে নামবে। জয় পেলেই সেমিফাইনালের এক পা দিয়ে রাখবে নিউজিল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই শান্তদের সামনে। সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে আবারও নতুন মোড়। ঢাকা প্রিমিয়ার লিগের নতুন আসরের জন্য শনিবার অনলাইনে লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করলেও একদিন পর দলবদল প্রক্রিয়া বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন এই অলরাউন্ডার। আজকে সাকিব আল হাসানের সাথে আমাদের কথা হয়েছে। এখন উনি আমাদের কাছে একটা অনুরোধ করেছেন যে দলবদলটা আপাতত ওনার দলবদলটা স্থগিত রাখার জন্য। তার যে আবেদনটা আছে সেই আবেদনটা আমরা আমাদের ক্লাব থেকে সিসিডিএমকে আমরা জানিয়ে দিয়েছি। যখন আসবেন, উনি আসলে উনি যেই টিমে গত বছর ছিলেন আমরা চেষ্টা করব। সাকিব আল হাসান আমাদেরকে বলেছেন যে ওই টিম থেকে মিউচুয়াল ক্লিয়ারেন্সের মাধ্যমে লিজেন্ডস অফ রূপগঞ্জে সে যদি আমাদের পক্ষে আবার ওই সময় খেলতে চায় আমরা ইনশাল্লাহ তাকে আবার পরবর্তীতে দলভুক্ত করব। দীর্ঘ ১৬ মাস পর ক্রিকেটে ফিরে পুরনো রিদম খুঁজে পেয়েছেন এবাদত হোসেন। ৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া ডিপিএলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন এই পেসার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ না পেলেও টাইগারদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। আনফিট প্লেয়ারকে কেউ কখনো নিবে না। আলহামদুলিল্লাহ যে প্রায় ১৬-১৭ মাস পরে মানে ফিট হয়ে খেলতে পেরেছি। লাস্ট বিপিএল খেলেছি এবং এনসিএলে 5টা টি20 ম্যাচ খেলেছি এবং 2টা 4ডে ম্যাচ খেলেছি। তো আলহামদুলিল্লাহ সব কিছুর পরে হচ্ছে যে ফিট হওয়াতেই খেলতে পেরেছি এবং যার কারণে মোহামেডানের মতো বড় টিমে সুযোগ পেয়েছি খেলার। বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছে। দোয়া করবেন সবাই বাংলাদেশ টিমের জন্য। আর আমরা যাতে সবাই একটু করতে পারি যে দেশে যাতে যারা খেলতে গেছে তাদের জন্য একটু তারা সবাই যাতে একটু কন্ট্রিবিউট করতে পারে দেশের জন্য। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচেই জয় উপহার দেওয়ার লক্ষ্যে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। এমনটাই জানিয়েছেন নারী দলের নতুন অধিনায়ক আফইদা খন্দকার। অন্যদিকে নতুন দলকে দেশের ফুটবল ভবিষ্যৎ হিসেবে দেখছেন কোচ পিটার বাটলার। সিনিয়ররা যেই ধাপে ধাপে প্র্যাকটিস করছে আমরাও সেম ধাপে ধাপে প্র্যাকটিস করছি। তো তারা অনেকগুলো ম্যাচ খেলেছে, আমরা হয়তো কম ম্যাচ খেলেছি। তা আমি চেষ্টা করেছি আমার মতো করে দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পিছন থেকে যতটা সাপোর্ট দেওয়ার আমি দিয়ে যাব। আর আমার দলের রেজাল্ট যেভাবে বের করা দরকার আমি ইনশাল্লাহ চেষ্টা করব। The new national team, it's a new start, new vision, new opportunity to move forwards. I picked a team based on potential and fairness. Because a lot of those girls have already been working with me and have been in the national team. So to lead this country, ladies football, in a positive and an enthusiastic manner. শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।